এলিট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বায়োলজির আরো একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আজকে আমরা জানবো প্রোটিস্টা সম্পর্কে। আগে আমরা জেনেছি যে বিভিন্ন বিজ্ঞানী তারা এক এক সময়ে এসে বিভিন্ন রকম ভাবে পুরো জীবজগৎকে এক একটা ক্যাটাগরিতে ভাগ করেছিলেন। তাদের মধ্যে আমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি ক্যায়োলাস লিনিয়াসের যে 2 রাজ্য শ্রেণীবিন্যাস ছিল। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে আর.এইচ. ওয়েটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্য শ্রেণীবিন্যাস। অলরেডি আমরা মনেরা যেখানে আমরা ব্যাকটেরিয়াদের সম্পর্কে পড়েছি, আজকে আমরা জানবো প্রোটিস্টা রাজ্য সম্পর্কে। তোমাদের যদি বুঝতে এখানে অসুবিধা হয় এরকম ভাবে ভাবতে পারো, যেমন আমাদের দেশ ভারতবর্ষ, সেখানে অনেকগুলো রাজ্য আছে, ঠিক তেমনি পুরো জীবজগতেও আবার কতগুলো রাজ্য আছে। এবার আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যের কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য আছে। যেমন নর্থ ইস্টার্ন যে সমস্ত রাজ্যগুলো আছে তাদের ভূপ্রাকৃতিক একরকম হয়, তাদের ভাষা একরকম হয়। আমরা যেমন রয়েছি পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে, আমাদের ভাষা একরকম, আমাদের খাওয়া দাওয়া একরকম, পোশাক একরকমের। ঠিক তেমনই ভাবে আমরা এই জীবজগতের রাজ্যগুলোকে পড়বো। তো মনেরা পড়া হয়ে গেছে, আজকে আমরা দেখব প্রোটিস্টা সম্পর্কে। আমরা আগে দেখেছিলাম যখন ক্লাসিফিকেশন পড়ছিলাম তখন আর্নেস্ট হেকেল তিনি তার 3 রাজ্য শ্রেণীবিন্যাসের যখন কথা বলেছিলেন তখন প্রোটিস্টা রাজ্যের কথা আগে বলেছিলেন। এবার প্রোটিস্টা রাজ্যে কারা ছিল যদি একটু মনে করে দেখতে পারো তাহলে দেখবো যে প্রোটিস্টা রাজ্যের মধ্যে সমস্ত এককোষী এবং ইউক্যারিওটিক যে সমস্ত জীব রয়েছে তাদের কথা তিনি বলেছিলেন। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে সর্বপ্রথম ইউক্যারিওটিক কোষ আমরা কিন্তু প্রোটিস্টার মধ্যেই দেখতে পাই। প্রোটিস্টাকে আরো ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। সেই প্রোটিস্টার ভাগগুলোকে পড়ার আগে ইন জেনারেল আমরা একটা প্রোটিস্টা সম্পর্কে কতগুলো ক্যারেক্টার পড়ে নেব, সেগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। কারণ কোয়েশ্চেন দিয়ে দিতে পারে এইভাবে যে এইরকম একটা বৈশিষ্ট্য বলে দিল, তাহলে এটা কোন রাজ্যের মধ্যে দেখা যায়। প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো তাহলে এক এক করে দেখে নিই যে এদের মধ্যে ইন জেনারেল কি কি আমরা বৈশিষ্ট্য দেখতে পাই। তো এরা হচ্ছে এককোষী এবং ইউক্যারিওটিক। এককোষী কারা? এককোষী মানে যারা একটাই মাত্র কোষ দিয়ে গঠিত, আর বহুকোষী কারা? যাদের দেহে অনেকগুলো কোষ থাকে। আর এরা হচ্ছে ইউক্যারিওটিক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সর্বপ্রথম প্রোটিস্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব হচ্ছে। এবার তাহলে কোয়েশ্চেন আসবে যে ইউক্যারিওটিক কারা? ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক। প্রো মানে হচ্ছে আদি। এখনকার দিনে প্রো বলতে বোঝায় যে সে কোনো একটা বিষয় হচ্ছে প্রো, মানে সে সবকিছু জানে, এরকম কিন্তু না। এই ক্ষেত্রে প্রো বলতে আমরা বোঝাবো যে অত্যন্ত প্রাচীন বা আদিম এই সব জাতীয়। তো দুটো জিনিস হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। যেহেতু প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক, তাহলে ইউক্যারিওটিকে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। ইউক্যারিওটিক বললে সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। এবার সুগঠিত নিউক্লিয়াস বলতে কি? আমরা যখন ব্যাকটেরিয়া সম্পর্কে পড়ছিলাম তখন দেখেছিলাম যে এটা যদি ব্যাকটেরিয়ার একটা কোষ হয় তাহলে এর মধ্যে যে জেনেটিক বস্তুটা রয়েছে সেটা এরকম ভাবে একটা জায়গায় খালি পড়ে থাকে, ঠিকঠাক মতো ফোল্ডিং থাকে না, বা এর বাইরে কোন রকম কি আবরণ আমরা দেখতে পাচ্ছি? এর বাইরে কিন্তু কোন রকম আবরণ কিছু থাকে না। যখনই ইউক্যারিওটিক কোষের কথা আমরা বলবো তখন দেখতে পাবো যে ইউক্যারিওটিক কোষের এই যে জেনেটিক বস্তু আছে তার বাইরে একটা সুন্দর এইরকম আবরণ আছে, তাই এদের বলা হয় যে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে প্রধান কারণ। এছাড়া প্রোক্যারিওটিক কোষ যখন আমরা পড়ছিলাম তখন দেখছিলাম যে কোষ আছে, কোষের মধ্যে কেবলমাত্র জেনেটিক বস্তু আছে, ডিএনএ সচরাচর থাকে, কিন্তু এছাড়া কোষের মধ্যে কিন্তু অন্যান্য কোনো কিছু নেই। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা কি দেখব যে এটা যদি একটা ইউক্যারিওটিক কোষ হয়, এটা হচ্ছে তার ডিএনএ বা সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। এছাড়াও দেখতে পাবো যে আরো কতগুলো জিনিস ইউক্যারিওটিক কোষের মধ্যে রয়েছে। এবার একটা ঘরকে যদি ইমাজিন করো তাহলে ঘরের মধ্যে কি থাকে? সোফা থাকে, বেড থাকে, ওয়ার্ড্রপ থাকে, বা বই খাতা রাখার জন্য জিনিস থাকে।
তো ইউক্যারিওটিক সেলটাকেও আমরা একটা সুন্দর গোছানো ঘরের সাথে কল্পনা করতে পারি। এইটা যদি আমাদের পুরো ঘরটা হয় তাহলে এগুলো এক একটা ফার্নিচার, যেগুলো এক একটা এক এক রকম কাজ করে। যেমন সোফাতে আমরা বসি, গেস্টেডে তাকে বসতে দিই, স্টাডি টেবিলে আমরা পড়াশোনা করি, বই খাতা রাখি, এই সমস্ত জিনিস। তাহলে প্রোক্যারিওটিক কোষের মধ্যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই না, ইউক্যারিওটিক কোষের মধ্যে থাকে। তাহলে এই ফার্নিচার গুলো কি কি হতে পারে? যেমন এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একমাত্র ইউক্যারিওটিক সেলেই পাওয়া যায়, এগুলো প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে না। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি, গলগি বডি কি, মাইটোকন্ড্রিয়া কি, কে আবিষ্কার করেছেন, তাদের কাজ, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। এবার দেখব প্রোটিস্টার পুষ্টি পদ্ধতি সম্পর্কে, মানে প্রোটিস্টা কিভাবে তার খাদ্য গ্রহণ করতে পারে। প্রোটিস্টার পুষ্টি পদ্ধতির মধ্যে কিন্তু অনেক বেশি বৈচিত্র্য দেখা যায়। তো সেটা হতে পারে ফটোসিনথেটিক, হেটারোট্রফিক এবং মিক্সোট্রফিক। ফটোসিনথেটিক মানে হচ্ছে যারা সূর্যালোকের উপস্থিতিতে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। যেমন সহজ কথায় যদি আমরা বলতে পারি, আমাদের চোখের সামনে একদম ভাসে গাছ, যে ফটোসিনথেটিক করতে পারে। আর হচ্ছে হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে হচ্ছে যারা খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। যেমন আমরা কিন্তু নিজের খাবার ওই রান্না করে নিজে তৈরি করে খেলেও সেই চাল বলো, গম বলো, সবজি বলো, সবকিছু কিন্তু গাছের থেকে বা অন্য কোনো জীবের থেকে আমরা নিয়ে নিজেদের খাবারটা তৈরি করি। তাই আমরাও হেটারোট্রফিক। আর প্রোটিস্টার মধ্যেও এমন কিছু মেম্বার রয়েছে যারা হচ্ছে হেটারোট্রফিক বা বাংলায় বলে পরভোজী। আর হচ্ছে মিক্সোট্রফিক। মিক্সোট্রফিকটা একটু ইন্টারেস্টিং, কারণ মিক্সোট্রফিকের মধ্যে দেখা যায় যে মিক্স মানে কি বোঝে, যে এক দুটো জিনিস বা দুইয়ের বেশি জিনিসের মিশ্রণ। প্রোটিস্টার মধ্যে এমন কিছু প্রাণীও রয়েছে যারা কি করে, একসময় হয়তো ফটোসিনথেটিক করে, এবার ফটোসিনথেটিক তারা যদি না করে তখন তারা অন্য কোনো প্রাণীকে খাবার হিসেবে গ্রহণ করে। তো তাদের মধ্যে সেই জন্য বলা হয় যে মিক্সোট্রফিক, মানে দুটোই দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে দেখব গমন অঙ্গ। আমাদের গমন অঙ্গ কি? আমরা পায়ের মাধ্যমে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে পারি। এদের ক্ষেত্রে কি আমরা পা দেখতে পাই? নিশ্চয়ই আমরা পা দেখতে পাই না, কারণ এরা তো খুব নিম্ন শ্রেণীর প্রাণী। এদের গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা এবং আর কি থাকে, সিলিয়া। এবার আমরা তো মনেরা যখন পড়ছিলাম, মনেরা মানে হচ্ছে ব্যাকটেরিয়া, তখন ব্যাকটেরিয়াতেও দেখেছিলাম যে ওদের ফ্ল্যাজেলা থাকে। তাহলে এদেরও ফ্ল্যাজেলা থাকে, তাহলে এরা কোথায় আলাদা? এদের যদি আমরা দেখি, এদের ফ্ল্যাজেলাটা হচ্ছে, এটা যদি একটা প্রোটিস্টা হয় আর এইটা হচ্ছে ফ্ল্যাজেলা, তাহলে এটা টিউবিউলিন নামক একটা প্রোটিন দিয়ে তৈরি হয়। এটাই হচ্ছে এদের মেন পার্থক্য। আর যদি ব্যাকটেরিয়া থাকতো, ব্যাকটেরিয়া যে ফ্ল্যাজেলা থাকে সেটা ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এইটা হচ্ছে পার্থক্য। আর কোনো কোনো ক্ষেত্রে থাকে সিলিয়া। এবার সিলিয়া কিরকম থাকে, এটা যদি একটা প্রোটিস্টা হয়, এরকম সরু সরু চুলের মতো সারা দেহে ছোট্ট ছোট্ট সিলিয়া এরকম ভাবে থাকে। আর ফ্ল্যাজেলা থাকলে এরকম বড় মতো থাকে। তাহলে সিলিয়ার আর ফ্ল্যাজেলার মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, তাহলে একটা যে দেখতেই পাচ্ছি যে সিলিয়া খুব ছোট ছোট হয় আর অনেক ঘন ভাবে বিস্তৃত থাকে, কিন্তু ফ্ল্যাজেলা অনেকটা লম্বা হয়। আর সিলিয়া দেখতে পাচ্ছি একসাথে অনেকগুলো আছে, ফ্ল্যাজেলা একটা বা দুটো থাকতে পারে। সিলিয়া কিভাবে মুভ করে, তোমরা যদি দেখে থাকো যে নৌকায় যেভাবে দাঁড় টানা হয়, এরকম ভাবে একটা সোয়াইপের মাধ্যমে টানা হয়, তো সিলিয়াও কি করে, এরকম ভাবে দাঁড় টানার মতো তার বডিটাকে মুভ করতে সাহায্য করে। আর ফ্ল্যাজেলা কি করে, স্ক্রু যেমন ঘোরে বা চাবুক, চাবুক বোঝো নিশ্চয়ই তোমরা, যে চাবুকে এরকম ভাবে যদি একটা আমরা স্ট্রোক মারি, তো চাবুক যেভাবে স্ট্রোকের মাধ্যমে চলে, ফ্ল্যাজেলাও কিন্তু সেই স্ট্রোকের মাধ্যমে সেই প্রোটিস্টাকে চলতে বা গমনে সাহায্য করে। সিলিয়া যেটা আমি বললাম এইভাবে নৌকার দাঁড়ের মতো টেনে একসাথে একটা স্ট্রোকের মাধ্যমে তাকে চলতে সাহায্য করছে, তো সিলিয়া কি হয়, একটা ছন্দের মাধ্যমে চলে। সেই ছন্দ তাকে বলা হয় মেটাক্রোনাস ছন্দ। এরপর জেনে নেব যে প্রোটিস্টারা কোথায় থাকে। প্রোটিস্টা হতে পারে ফ্রেশ ওয়াটার, মানে স্বাদু জলে থাকতে পারে, তারপরে মেরাইন মানে লবণাক্ত জলে থাকতে পারে, কিছু কিছু এমনি হয়তো ভিজে কোনো জায়গা বা সয়েলের মধ্যেও থাকতে পারে। আর
জনন পদ্ধতির মধ্যে আমরা দেখব অযৌন জনন এবং যৌন জনন। অযৌন জনন বলতে কি? অযৌন জনন, ধরো এখানে একটা প্রতিষ্ঠা রয়েছে, তার কি হলো, মাঝখান থেকে ভেঙে গেল, ভেঙে গিয়ে কি করলো, নতুন দুটো কোষ বা প্রতিষ্ঠা তৈরি করলো, তাহলে এটা হচ্ছে অযৌন জনন। আর যৌন জনন কাকে বলবো বা সত্যিকারের যৌন জনন তাকেই বলা হবে যখন দুটো গ্যামেটের মিলন ঘটবে। তাহলে গ্যামেটটা তার আগে আমরা জেনে নিই, গ্যামেটটা কি? গ্যামেট হচ্ছে সাধারণত উন্নত শ্রেণীর প্রাণীদের দেখা যায়, আবার এদেরও দেখা যায়। গ্যামেটের ক্ষেত্রে কি হয়, পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ এদের মিলন ঘটবে, মিলন ঘটার পরে এরা তৈরি করবে জাইগট। তাহলে যৌন জনন আমরা তাকেই বলবো যেখানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটার ফলে জাইগট তৈরি হবে। তো এদের আমরা অযৌন জনন এবং যৌন জনন দেখতে পাই। আমরা দেখে নিয়েছি যে প্রোটিস্টার জেনারেল ক্যারেক্টার গুলো কি। এবার প্রোটিস্টাকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, যেমন পশ্চিমবঙ্গ যেমন একটা রাজ্য, তার আবার কতগুলো জেলা রয়েছে, তেমন প্রোটিস্টাও যেমন একটা রাজ্য, তাকেও আবার ঠিক কতগুলো জেলার মতো পার্ট করে ভাঙা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 5টা ভাগে টোটাল ভাগ করা হয়েছে। এদেরকে যে 5টা ভাগে ভাগ করা হয়েছে নিশ্চয়ই কিছু একটা বেসিস রয়েছে, তার হিসেবে ভাগ করা হয়েছে। এদের সেই বেসিসটা হচ্ছে কি, পুষ্টি পদ্ধতি। পুষ্টি পদ্ধতি আমরা দেখেছি যে প্রোটিস্টার কিন্তু খুব বৈচিত্র্য দেখতে পেয়েছি, কেউ হচ্ছে ফটোসিনথেটিক, কেউ আবার মিক্সোট্রফিক, কেউ আবার হেটেরোট্রফিক। তো এর বেসিসে কিন্তু প্রোটিস্টাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। একদম লেফট সাইডে এখানে আমরা যে দুটো দেখতে পাচ্ছি, ক্রাইসোফাইটস আর ডাইনফ্ল্যাজেলেটস, এটা হচ্ছে ফটোসিনথেটিক। মিডিলে যে রয়েছে সে হচ্ছে মিক্সোট্রফিক, আর এরা হেটেরোট্রফিক। তাহলে সহজেই মনে থাকবে, দুজন হচ্ছে একদম এই সাইডে রয়েছে ফটোসিনথেটিক, মিডিলে একজন রয়েছে সে হচ্ছে আমাদের মিক্সোট্রফিক, আর বাকি দুজন আছে তারা হচ্ছে হেটেরোট্রফিক। এবার এদের প্রত্যেকের সম্পর্কে আমরা একে একে জানবো। প্রথমেই আসছি ক্রাইসোফাইটস। ক্রাইসোফাইটস যদি আমরা দেখি তাহলে এরা স্বাদু জল এবং লবণাক্ত জল দুটোতেই থাকে, কিন্তু যদি বলি এরা লবণাক্ত জলে কিন্তু এদের সংখ্যাটা সব থেকে বেশি দেখা যায়। এবার ক্রাইসোফাইটস এর আবার দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ডায়াটম আর একটা হচ্ছে ডেসমিড। আগে আমরা ডায়াটম সম্পর্কে পড়বো, তারপরে দেখবো ডেসমিড সম্পর্কে। ডায়াটমকে বলা হয় চিফ প্রডিউসার অব দ্য ওশিয়ান, বা সমুদ্রের প্রধান উৎপাদক। সমুদ্রে তো অনেক রকমের জীব থাকে, প্রাণী থাকে, গাছ থাকে, প্রোটিস্টা থাকে। তো সমুদ্রে যে সমস্ত জীবেরা থাকে তাদের মধ্যে সব থেকে বেশি যারা ফটোসিনথেসিস করে, ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ যারা করে, তারা হচ্ছে এই প্রোটিস্টা। এরা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন এবার কি সেটা জানতে হবে। তার আগে আমি এদেরকে বলবো, ডায়াটমের কিন্তু কোনো রকম ফ্ল্যাজেলা বা সিলিয়া থাকে না। সেই জন্য কি হয়, এরা যেহেতু জলের মধ্যে থাকে, তাহলে জলের মধ্যে তো একটা কারেন্ট রয়েছে বা জলের স্রোত রয়েছে, বা জলের স্রোত যেদিকে যায় সেই দিকে ডায়াটম কিন্তু ভেসে ভেসে চলে যায়। যেহেতু ভেসে ভেসে চলে যায়, এই জন্য এদেরকে বলা হয় প্ল্যাঙ্কটন। তাহলে ফাইটোটা কি বোঝাচ্ছে, ফাইটো বলা হয় কারণ এরা যেহেতু ফটোসিনথেসিস করতে পারে, তাই এদেরকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। যদি কোনো প্রাণী থাকতো যে এইরকম ভাবে প্ল্যাঙ্কটনের মতো আচরণ দেখায়, মানে যার কোনো ফ্ল্যাজেলা সিলিয়া থাকে না, জলের স্রোতের সাথেই বয়ে চলে, তাদেরকে আমরা কিন্তু বলবো জু প্ল্যাঙ্কটন। এরা তো আণুবীক্ষণিক হয়, মানে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এরপর ডায়াটমে যদি আমরা একটু গঠনটা দেখি, এটা যে ডায়াটমের বাইরের যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এদের সেল ওয়াল। যে সমস্ত প্ল্যান্টের কথা আমরা বলেছি তাদের কিন্তু সেল ওয়াল থাকে হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি।
আবার মনে করে যদি তোমাদের মনে থাকে তাহলে দেখবে ব্যাকটেরিয়ার সেল ওয়াল কিন্তু পেপটাইডোগ্লাইকন নামক একটা প্রোটিন দিয়ে তৈরি বলতে পারি, কিন্তু এদের সেল ওয়ালে সেলুলোজ তো থাকেই, তার সাথে থাকে হচ্ছে সিলিকা বা SiO2 রূপে থাকে। এবার সিলিকা থাকার জন্য এদের বেনিফিটটা কি হয়েছে, যেহেতু এদের সেল ওয়ালের মধ্যে সিলিকা থাকে, সিলিকা অত্যন্ত শক্ত পদার্থ হওয়ায় এদের কিন্তু সহজে ভাঙা যায় না। এই শক্ত সেল ওয়ালের জন্য কিন্তু এরা ডায়াটমীয় মৃত্তিকা তৈরি করতে পারে। আমরা অর্থনৈতিক গুরুত্ব দেখব যে ডায়াটমীয় মৃত্তিকার কাজটা কি। এরপর হচ্ছে ডেসমিড। ডেসমিডকে বলা হয় গোল্ডেন অ্যালগি। এটা তোমরা মনে রাখবে যে ডেসমিডকে গোল্ডেন অ্যালগি বলা হয়। আর ডেসমিডের ক্ষেত্রেও কোষ প্রাচীরে সিলিকা থাকে আর প্রচুর রঙিন পদার্থ, রঙিন ধরনের এরা হয়। বিশেষ করে এদের মধ্যে ইয়েলো এবং ব্রাউন কালারের রঞ্জক পদার্থ থাকে আর সাথে থাকে ক্যারোটিনয়েড। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন দিতেই পারে যে গোল্ডেন অ্যালগি আমরা কাকে বলি, তখন ডাইরেক্ট উত্তর হবে ডেসমিড। এইভাবে ঘুরেও প্রশ্ন দিতে পারে যে গোল্ডেন অ্যালগি হচ্ছে কোন রাজ্যের মধ্যে পড়ছে, তখন উত্তর কি হবে, উত্তর হবে প্রোটিস্টা। এরপর আমরা দেখব যে এদের অর্থনৈতিক গুরুত্ব কি। ডায়টোমেসিয়াস আর্থ। ডায়টোমেসিয়াস আর্থটা কি, আমি একটু আগে যখন বলছিলাম যে ক্রাইসোফাইটসদের মধ্যে আমরা দুটো জিনিস পড়লাম, ডেসমিড পড়লাম আর ডায়াটম পড়লাম। তো এদের সেল ওয়াল মানে কোষ প্রাচীরের মধ্যে থাকে হচ্ছে সিলিকা বা SiO2 রূপে থাকে। সিলিকা অত্যন্ত শক্ত হওয়ার জন্য এদেরকে কিন্তু খুব সহজে ভাঙা যায় না, কিন্তু যখন এই ডায়াটম বা ডেসমিড গুলো মারা যায়, সমুদ্রের নিচে এই সিলিকা গুলো এইভাবে জমা হতে থাকে। এইটাকে বলা হয় ডায়টোমেসিয়াস আর্থ বা ডায়টোমেসিয়াস মৃত্তিকা। এর কাজ কি, এর কাজ হচ্ছে সিরাপ তৈরিতে বা অয়েল পিউরিফিকেশনে অথবা ফিল্ট্রেশনে এই ডায়টোমেসিয়াস আর্থ বা মৃত্তিকা কাজে লাগে। তোমরা দেখে থাকবে যে কোনো একটা অনেক সময় কি হয় যে বাড়ির যে ওয়াটার ট্যাঙ্ক গুলো থাকে তার জল খুব নোংরা হলে তখন কি করা হয় যে আরেকটা ওয়াটার ট্যাঙ্কের মধ্যে কাঠ কয়লা, বালি এই সমস্ত জিনিসগুলো নিয়ে তার মধ্যে দিয়ে জলটা পাস করানো হয়। তাহলে কি হয়, এখানে যদি কাঠ কয়লা, বালি এসব থাকে তাহলে জলটা সহজে কিন্তু ফিল্টার হয়ে যায়। ঠিক তেমনি সিরাপ, অয়েল এই সমস্ত কিছু ডায়টোমেসিয়াস আর্থের মাধ্যমে কিন্তু পিউরিফিকেশন করা হয়। তাহলে আমাদের একদিকে ফটোসিনথেটিক গ্রুপের মধ্যে ক্রাইসোফাইটস কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটা ফটোসিনথেটিক গ্রুপ হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেটস। ডাইনোফ্ল্যাজেলেটস এর আমরা কতগুলো বৈশিষ্ট্য আগে প্রথমে দেখে নিই। এরা বেশিরভাগই হচ্ছে লবণাক্ত হলেই বেশিরভাগ কিন্তু স্বাদু জলেরই বাসিন্দা, প্রচন্ড রঙিন হয়। আর এটা যদি আমি একটু গঠনটা আকার এখানে একটু দেখে নিই তাহলে এইরকম অনেকটা দেখতে হয়। এই ছবিটা এখানে বোঝা যাচ্ছে নিশ্চয়, আমি এটাকে একটু সিম্পল করে এঁকেছি। এদের কিছু এরকম প্লেটস এর মতো জিনিস থাকে যাকে বলে সেলুলোজিক প্লেট। সেলুলোজিক প্লেট কেন, কারণ এদের প্লেট গুলো হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। আর এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে একটা খাঁজের মতো রয়েছে। এই খাঁজ থেকে কিন্তু এদের দুটো সিলিয়া বেরোয়, একটা সিলিয়া এইরকম ভাবে বেরিয়েছে আর একটা লম্বা লম্বি ভাবে বেরিয়েছে, সেই জন্য এদের দুটি ফ্ল্যাজেলা থাকে। আর সেলুলোজিক প্লেট তো থাকে। দুটো প্লেটের মধ্যে যে এই যে আমরা সিলিয়া ফ্ল্যাজেলা দেখতে পাচ্ছি, একটাকে বলা হয়, যেটা এইভাবে আড়াআড়ি ভাবে রয়েছে, এটাকে বলা হয় ট্রান্সভার্স ফ্ল্যাজেলা। যেটা লম্বা ভাবে রয়েছে সেটাকে বলে লঙ্গিটিউডিনাল ফ্ল্যাজেলা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে দুটো ফ্ল্যাজেলা দেখতে পাচ্ছি। আর এরা খুব রঙিন ধরনের হয়। রঙিন ধরনের হওয়ার কারণ হচ্ছে এদের মধ্যে ইয়েলো, ব্লু, ব্রাউন, রেড এই সমস্ত
পিগমেন্ট গুলো থাকে। যেমন রেডটা হয় ফাইকোএরিথ্রিন নামক একটা রঞ্জক পদার্থের জন্য। তাহলে দেখলাম যে রেড কালার কেন হয়, ফাইকোএরিথ্রিন এই রঞ্জক পদার্থটার জন্য। ডাইনোফ্লাজেলেটসের মধ্যে একটা মেম্বার আছে গন্যাউলেক্স। এ কি করে, আমরা দেখি যে অনেক সময় ডিসকভারি চ্যানেল হোক বা অন্য কোনো যদি ইনফরমেটিভ চ্যানেল পাও, সেখানে দেখবে যে সমুদ্রের মধ্যে ঢেউয়ের কালারটা অনেকটা হচ্ছে লাল হয়। সাধারণত ঢেউ কেমন হয়, একটু সাদা ফেনা ফেনা হয়, কিন্তু অনেক সময় সমুদ্রের মধ্যে দেখা যায় যে ঢেউটা হচ্ছে লাল রঙের। এই লাল রঙের ঢেউয়ের কারণটাই হচ্ছে এই ডাইনোফ্লাজেলেটসটার জন্য, যেটা রেড টাইড তৈরি করে। এই গন্যাউলেক্স আবার কি করে, যে এক ধরনের বিষাক্ত টক্সিন রিলিজ করে। টক্সিন মানে যে কোনো বিষাক্ত পদার্থ। টক্সিনটার নাম হচ্ছে স্যাক্সিটক্সিন। এই টক্সিনটা বিভিন্ন যে মোলাস্কা রয়েছে, এবার মোলাস্কা কারা, মোলাস্কা হচ্ছে শামুক, ঝিনুক, এই সমস্ত অক্টোপাস, এরা হচ্ছে মোলাস্কার মধ্যে পড়ে। এদের দেহের মধ্যে সঞ্চিত হয়, কিছু কিছু ফিশের মধ্যেও দেখা যায়, যার ফলে এই মোলাস্কা ফিশ মারা যায়। আবার এই সমস্ত ইনফেক্টেড মোলাস্কা বা ফিশ যদি আমরা খাই, তাহলে আমাদের কিন্তু বিভিন্ন নিউরাল মানে স্নায়ু তন্ত্র ঘটিত বিভিন্ন রোগের কিন্তু দেখা যায়। আর আরেকটা খুব সুন্দর জিনিস এদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্সটা কি, অনেক সময় দেখবে যে তোমরা যদি কোথাও ঘুরতে যাও বাইরে, সমুদ্র আছে এমন কোন জায়গায়, রাত্রিবেলার দিকে দেখবে যে ঢেউয়ের মধ্যে মনে হচ্ছে কিছু একটা লাইট জ্বলছে বা সুন্দর লাইটিং, ব্লু হতে পারে, একটু ব্লুইশ ধরনের বেশি হয়, সেটাকে আমরা বলি বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্স কারণটা হচ্ছে এই যে এরা এত রঙিন হয়, এই সমস্ত প্রোটিস্টা, তার মধ্যে এই ডাইনোফ্লাজেলেটস কিন্তু বায়োলুমিনেসেন্সের জন্য দায়ী। তাহলে আমাদের যারা ফটোসিনথেটিক ছিল, সালোক সংশ্লেষ করতে পারছিল, তাদেরকে আমরা পড়ে নিয়েছি। তারা ছিল হচ্ছে ক্রাইসোফাইটস আর ডাইনোফ্লাজেলেটস। ক্রাইসোফাইটস এর মধ্যে আমরা পড়লাম ডেসমিড আর ডায়াটমস। এবার আমরা দেখব ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডস এরও ক্যারেক্টার আমাকে দেখতে হবে। তার আগে এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউগ্লিনা, প্রাণীটার নাম হচ্ছে ইউগ্লিনা। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে প্রোটিস্টাকে কিভাবে আমরা শ্রেণীবিন্যাস করছি, যে পুষ্টি পদ্ধতির উপরে। তাহলে ইউগ্লিনার পুষ্টি পদ্ধতি হচ্ছে মিক্সোট্রফিক। মিক্সোট্রফিক মানে হচ্ছে এরা সালোক সংশ্লেষ তো করবেই, তার সাথে এরা হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক বাংলা হচ্ছে পরভোজী। হেটেরোট্রফিকের মধ্যেও এরা হচ্ছে হলোজৈক পুষ্টি বেশি দেখা যায়। তাহলে সালোক সংশ্লেষ কখন করবে, যখন সূর্যালোক থাকবে তখন এরা সালোক সংশ্লেষ করবে। আর সালোক সংশ্লেষ যেহেতু এরা করতে পারে, সেই জন্য কিন্তু নিশ্চয় এদের মধ্যে ক্লোরোফিল থাকবে। বিশেষ করে এদের মধ্যে ক্লোরোফিল এ, এই ক্লোরোফিল এটা দেখা যায়। আর যদি কোনো কারণে ধরো সূর্য নেই, তখন তারা কি করবে, তখনও তো তাদেরকে খেয়ে বাঁচতে হবে, তাই সেই সময় তারা হেটেরোট্রফিক বা পরভোজী পুষ্টি দেখাবে। পরভোজীর মধ্যেও পুষ্টি অনেক রকম আছে, যেমন হচ্ছে মিথজীবী। মিথজীবী কারা, ধরো আমি যদি মিথজীবী হই, তাহলে আমি গিয়ে কি করব, কোনো একটা জায়গায় ঘুরে ঘুরে ধরো বেড়াচ্ছি, যেই দেখলাম কোথাও একটা পচা কোনো জায়গায় কিছু জিনিস পচা পড়ে আছে, তার উপরে গিয়ে আমি বসবো। আমি কি করব, আমি আমার মুখ থেকে কিছু এনজাইম বা উৎসেচক বের করব। সেই উৎসেচক গুলো কি করবে, সেই পচা খাবারটাকে আরো বেশি করে ডাইজেস্ট করবে। ডাইজেস্ট করার পরে আমি সেটাকে গ্রহণ করব। তাহলে এটা হচ্ছে মিথজীবী। আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম যে মিথজীবী কেমন হয়, কিন্তু মানুষ মিথজীবী প্রক্রিয়ায় পুষ্টি সম্পন্ন করে না। তাহলে এই ক্ষেত্রে দেখলাম যে মিথজীবী যারা হবে, তারা মুখ থেকে বা তাদের দেহ থেকে একটা উৎসেচক বের করবে। উৎসেচক বের করার পর দেহের বাইরে যে খাবারটা রয়েছে তাকে ডাইজেস্ট করবে, তারপরে সেটাকে নিজের শরীরের মধ্যে ইনটেক করবে। কিন্তু হলোজয়িকের ক্ষেত্রে কি হয়, হলোজয়িক হচ্ছে অ্যাকচুয়ালি আমরা। হলোজয়িকে আমরা কিভাবে খাবার খাই, খাবার তো রান্না করা হলো সেটা আলাদা কথা, আমরা খাবারটা খাবো, মুখের মধ্যে চেবাবো, চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে আমার পেটের মধ্যে যাবে, পেটে গিয়ে কি হবে, সেটা হজম হবে। হজম হওয়ার পর সেটা কি করবে, হজম হওয়ার পর প্রথমে
ব্লাডের মাধ্যমে শোষণ হবে, ব্লাড থেকে শোষণ হওয়ার পর ব্লাডের মাধ্যমে সারা দেহে যেখানে যেখানে আমার খাবার দরকার সেই সমস্ত জায়গায় চলে যাবে, গিয়ে সেখানে যে কোষগুলো থাকবে তাদের মধ্যে এই খাবারটা প্রবেশ করবে। তাহলে এটা হচ্ছে হলোজয়িক পুষ্টির উদাহরণ। খাবার খাবো, খাবারটা কিন্তু আমার শরীরের মধ্যেই ডাইজেস্ট হবে বিভিন্ন উৎসেচকের মাধ্যমে, তারপরে সেই খাবারটাকে আমরা অ্যাবজর্ব বা শোষণ করব। আমাদের ক্ষেত্রে ব্লাড সেটা সাহায্য করে, কিন্তু এদের তো আর ব্লাড থাকে না, কিন্তু এরাও এই হলোজয়িক ধরনেরই পুষ্টি পদ্ধতির মাধ্যমে তারা পুষ্টি সম্পন্ন করতে পারে। তাই যেহেতু এদের দেখলাম আমরা দু ধরনের পুষ্টি পদ্ধতি আছে, একটা হচ্ছে আমরা ফটোসিনথেটিক পেয়েছি, আর একটা পেয়েছি হচ্ছে হলোজয়িক, যেটা হচ্ছে এক ধরনের পরভোজী পুষ্টি। তাই আমরা একে বলছি মিক্সোট্রফিক। এদের কিন্তু দুটো ফ্ল্যাজেলা থাকে, এখানে ছবিতে একটা বড় মতো কালো একটা দেখা যাচ্ছে, এছাড়া একটা ছোট এরকম ফ্ল্যাজেলা থাকে। দুটো ফ্ল্যাজেলা কি করে? ফ্ল্যাজেলার কাজ হচ্ছে এদেরকে চলতে সাহায্য করে বা গমনে সাহায্য করে। কারণ ধরো একটা জায়গায় ইউগ্লিনা আছে আর অন্য জায়গায় খাবার আছে, তো তাকে তো সেই খাবারের জায়গাটাতে তো পৌঁছতে হবে। সে কি করে পৌঁছবে? এই ফ্ল্যাজেলার মাধ্যমে তারা কিন্তু হেঁটে হেঁটে যাবে, দিয়ে খাবারটাকে গ্রহণ করবে। ক্লোরোফিল, ক্লোরোফিল আমি আগেই বলেছি যে এদের ক্লোরোফিল এ থাকে, যেহেতু ফটোসিনথেটিক করে তাই ক্লোরোফিল এ এদের থাকে। আমরা আগে যে দুটো গ্রুপ দেখেছি তার মধ্যে দেখলাম যে কোষ প্রাচীর, মানে কোষ, এটা কোষের পর্দা, কোষের ভেতরে অনেক কিছু আছে, এই কোষ পর্দার বাইরে আর একটা শক্ত লেয়ার থাকছে, যেটাকে আমরা বলছিলাম সেল ওয়াল। আগের যে দুটো আমরা ক্লাস পড়েছি বা প্রথম যে ক্লাসটা বিশেষ করে ক্রাইসোফাইট, তাদের সেলটা কিন্তু খুব শক্ত ছিল, একটা সেল ওয়াল ছিল, এটুকু আমরা বলতে পারি। ইউগ্লিনাতে আমরা দেখবো যে এদের কিন্তু কোনো রকম সেল ওয়াল নেই, একটা কোষ পর্দা তো রয়েছে, যে বাইরের যে বাউন্ডারিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোষ পর্দা। এছাড়া এর বাইরে একটা পাতলা এরকম লেয়ার থাকে, খুব সফট হয় এই লেয়ারটা, এইটাকে আমরা বলবো পেলিকল। তাহলে প্রথম আমরা পেলিকল কার মধ্যে পাচ্ছি? ইউগ্লিনার মধ্যে। এই পেলিকলটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোটিনিসিয়াস পদার্থ, যেটা প্রোটিন দিয়ে তৈরি। তাহলে সেল ওয়াল কিন্তু এদের মধ্যে নেই। বাসস্থান, বাসস্থানে আমরা আগের তো পেলাম স্বাদু জলেও ছিল, লবণাক্ত জলেও ছিল, এরা কমপ্লিটলি হচ্ছে স্বাদু জলের বাসিন্দা। আর ইউগ্লিনাকে বলা হয় একটা কানেক্টিং লিঙ্ক হিসেবে ধরা হয়, যে আগে যে সমস্ত আমরা গ্রুপগুলো পড়েছি, মনেরা পড়েছি, ক্রাইসোফাইটস পড়েছি, আর এইদিকে রয়েছে প্ল্যান্ট। তো প্ল্যান্ট আর এই মনেরা বা নিম্ন শ্রেণীর যে সমস্ত জীবগুলোর কথা পড়েছি তাদের মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক হিসেবে ধরা হয়। এবার কানেক্টিং লিঙ্ক হিসেবে কেন ধরা হয়? দেখো, এদের মধ্যে আমি ক্লোরোফিল পেয়েছি, যেটা সালোক সংশ্লেষ করবে, তাই তো? এই কারণে আমরা এদের একটা কানেক্টিং লিঙ্ক হিসেবে বলছি, যে এটা মনেরা গ্রুপ হোক বা আরো যে সমস্ত নিম্ন শ্রেণীর জীবেরা রয়েছে তাদের সাথে গাছেদের মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক হিসেবে সে অবস্থান করছে। এরপর আমরা দেখব স্লাইম মোল্ড সম্পর্কে। স্লাইম মোল্ডের ছবি এখানে দেখতে পাচ্ছ, যে এরকম জালের মতো বিছিয়ে আছে, জিনিসটা একটু চটচটে টাইপের হয়। এরা কোথায় থাকে? বিশেষ করে ভিজে যে কাঠের গুঁড়ি যদি পায় বা ভিজে কোনো স্যাঁতসেঁতে জায়গায়, এই সমস্ত জায়গায় বিশাল হারে কিন্তু এরা গ্রো করতে পারে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখবে যে স্লাইম বলে একটা জিনিস হয়, সেই চটচটে পদার্থ, ওটা আবার গাড়ি ক্লিন করতে বা ল্যাপটপ ক্লিন করতেও ব্যবহৃত হয়। সেই চটচটে পদার্থ, তার মধ্যে অনেক সময় ক্রিস্টাল দেওয়া হয়, ঠিক সেই রকমই এক ধরনের চটচটে পদার্থ। এদের যদি আমরা পুষ্টি পদ্ধতি দেখি তাহলে হেটারোট্রফিক, কারণ অলরেডি আমি বলেছিলাম যে এই দিকে যারা রয়েছিল তারা ছিল ফটোসিনথেটিক, ইউগ্লিনা হচ্ছে মিক্সোট্রফিক। এই সাইডে যখন চলে আসবো তখন দেখবে এরা কমপ্লিটলি হচ্ছে হেটারোট্রফিক। হেটারোট্রফিকের মধ্যেও এরা হচ্ছে মৃতজীবী। মৃতজীবী মানে কোনো পচা গলা জিনিসের উপর এরা জন্মাবে, নিজেদের শরীর থেকে কোনো রকমের ডাইজেস্টিভ এনজাইম সেটা তারা বাইরে বের করার পরে সেই খাবারটাকে আস্তে আস্তে সেখানেই ডাইজেস্ট করার পরে তারপরে সেটাকে নিজের শরীরের মধ্যে ইনটেক করবে। তো এটা হচ্ছে মিথজীবী প্রক্রিয়া। এদের মধ্যে একটা স্টেজ দেখা যায়, সেটাকে আমরা বলবো সিনোসিটিক, ভীষণ ইম্পর্টেন্ট।
ধরো এটা হচ্ছে একটা স্লাইম মোল্ড, স্লাইম মোল্ড একটা কোষ, তাহলে এর মধ্যে নিশ্চয়ই নিউক্লিয়াস আছে। এবার আমরা যে ছোট থেকে বড় হয়েছি, তাহলে বড় কিভাবে হয়েছি? ছোটতে আমাদের কিছু সংখ্যক কোষ ছিল, যত বড় হয়েছি কোষগুলো আস্তে আস্তে বড় হয়েছে। মানে এটা যদি একটা কোষ হয়, এই কোষটা থেকে দুটো কোষ তৈরি হয়েছে, সেখান থেকে আবার 4টে কোষ তৈরি হয়েছে। এবার কোষের মধ্যে কি কি থাকে? কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, আর সমস্ত গলগি বডি সেগুলো তো আছে, সেটার কথা বাদ দিচ্ছি। আর ফাঁকা যে জিনিসটা আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এবার একটা কোষ থেকে যখন আমি দুটো কোষ তৈরি করব, তাহলে এই নিউক্লিয়াসটারও আমার দুটো লাগবে, আর সাইটোপ্লাজমও আমার কিন্তু একটু মাঝখান থেকে যেহেতু ভেঙে যাবে তাই বেশি পরিমাণে লাগবে। তাহলে এই একটা নিউক্লিয়াস থেকে প্রথমে কি হয়? দুটো নিউক্লিয়াস তৈরি হয়, সাইটোপ্লাজমটাও অনেকটা বড় হয়ে যাওয়ার পরে মাঝখান থেকে ভেঙে যায়, ভেঙে গিয়ে এই একটা কোষ তৈরি করে, এই আরেকটা কোষ তৈরি করে। তাহলে যদি আমি কোষ বিভাজনটাকে আমি একটু সহজ করে বলার চেষ্টা করি, তাহলে দেখবো যে কোষ বিভাজনের মধ্যে আমরা প্রধান দুটো পদ্ধতি বলতে পারি। যেখানে নিউক্লিয়াসটা ডিভিশন হচ্ছে সেটাকে আমি বলি, নিচে লিখছি, খেয়াল করবে সবাই, ক্যারিওকাইনেসিস। এটা হচ্ছে আমার যেখানে নিউক্লিয়াস ডিভিশন হচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, যেটা হচ্ছে সাইটোপ্লাজমিক ডিভিশন। তাহলে এখানে দেখতে পেলাম যে প্রথমে নিউক্লিয়াসটার দুটো তৈরি হয়েছে, দুটো তৈরি হওয়ার পরে মাঝখান থেকে সাইটোপ্লাজমটাও ভাগ হয়ে গেছে, তার ফলে দুটো কিন্তু কোষ তৈরি হয়েছে। এবার আসি স্লাইম মোল্ডের। এখানে স্লাইম মোল্ডের একটা সিনোসাইটিক দশা দেখা যায়। এখানে কি হয় সেটা দেখো। প্রথমে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থাকলো, এবার ও হয়তো কোনো পাতার উপর বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে কি করবে, আরো অনেকগুলো নিউক্লিয়াস ও তৈরি করবে। কিন্তু এখানে দেখো একটা কোষের মধ্যে এতগুলো নিউক্লিয়াস রয়েছে, কিন্তু যখন আমরা কোষ বিভাজনের কথা বলছিলাম তখন দেখলাম একটা কোষের মধ্যে একটাই নিউক্লিয়াস রয়েছে, সাথে সাইটোপ্লাজমটাও কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই ক্ষেত্রে কেবলমাত্র ক্যারিওকাইনেসিস হচ্ছে। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন, কিন্তু এখানে সাইটোপ্লাজমের কোন রকম ডিভিশন হচ্ছে না। সেই জন্য এই ধরনের যে স্টেজটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে কেবলমাত্র নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, তাকে আমরা বলছি সিনোসাইটিক। তাকে আমরা কি বলছি? সিনোসাইটিক বলছি। এর সাথে আমরা আরো একটা জিনিস দেখব যে সাধারণত কি হয়, আমাদের দেহে দু ধরনের কোষ থাকে। একটা হচ্ছে দেহকোষ, আমি মানুষের ক্ষেত্রে বা উন্নত প্রাণীর ক্ষেত্রে বলছি এটা যে দেহকোষ থাকে, আর একটা হচ্ছে আমাদের জনন কোষ। আমাদের প্রাণীদের ক্ষেত্রে দেহকোষের একটা কোষের মধ্যে এরকম নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে আবার ডিএনএ থাকে। আমাদের দেহকোষে এরকম ডিএনএ থাকে হচ্ছে 46টা। এই 46কে আবার বলা হয় ডিপ্লয়েড। এটা কিন্তু কেবলমাত্র মানুষের ক্ষেত্রে, আর এই ডিপ্লয়েডকে আবার বলা হয় টুইন। কিন্তু জনন কোষের ক্ষেত্রে কি হয়? জনন কোষ মানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু। জনন কোষের মধ্যে এই ক্রোমোজোম সংখ্যাটা হাফ হয়ে যায়। তাহলে 46-এর হাফ কত? 23। তাহলে টুইনকে যদি আমি হাফ করি তাহলে কত হবে? সেটা n হয়ে যাবে। তাহলে এইভাবেও কিন্তু বলা হয় যে আমাদের দেহকোষে 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে, আর জনন কোষে n সংখ্যক। n কে আবার আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। এদের ক্ষেত্রে আমরা কি দেখলাম? অনেকগুলো নিউক্লিয়াস আছে, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে নিশ্চয়ই ক্রোমোজোম আছে বা ডিএনএ আছে বলতে পারি। এগুলো প্রত্যেকেই হচ্ছে আমাদের টুইন, মানে ডিপ্লয়েড। এবার এরা কি করছে? কোনো হয়তো পাতা বা কাঠের গুঁড়ির মধ্যে জন্মাচ্ছে। এবার
কোনো একটা জায়গায় তো আর সারা জীবন পাতা বা পচা কোনো পাতা হোক, পচা গুড়ি, সেটা তো থাকবে না, সেটা তো সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। তাহলে যখন কোনো প্রতিকূল পরিবেশ থাকবে তখন এই স্লাইম মলগুলো কি করে, তার এই কিনারা বরাবর এক ধরনের গঠন তৈরি করে। এটাকে বলা হয় ফ্রুটিং বডি। কখন তৈরি করছে? যখন কোনো প্রতিকূল পরিবেশ আছে, মানে ধরো তার কাছে খাবার শেষ, সে তখন কি করে, এইরকম ফ্রুটিং বডির মধ্যে এক ধরনের গঠন তৈরি করে। এই ফ্রুটিং বডির মধ্যে কি করে, ও ছোট ছোট রেণু তৈরি করে। এই রেণুটা কিভাবে তৈরি হয়েছে, এই যে নিউক্লিয়াস গুলো ছিল 2n, এই নিউক্লিয়াস গুলো আস্তে আস্তে ভেঙে গিয়ে এনে পরিণত হয়েছে। আমরা এখানে নিউক্লিয়াসটা কি পড়েছিলাম, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম গুলো ছিল সেগুলো ছিল 2n, অর্থাৎ 2n থেকে অর্ধেক হয়ে গিয়ে n হয়ে গেছে। এবার কি করবে, এই ফ্রুটিং বডিটাকে মাঝখান থেকে এইভাবে ফাটিয়ে দিয়ে রেণুগুলো আস্তে আস্তে বাতাসের মধ্যে ছড়িয়ে পড়বে। বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ার পর কি হবে, এখানে ধরো একটা রেণু আছে, এখানে এরকম অনেক রেণু আছে, প্রত্যেকেই n, দুটো n মিলিত হয়ে তৈরি করবে জাইগোট। তাহলে যদি n এর সাথে n মিলিত হয় তাহলে সেটা 2n হয়ে যাবে। এই জাইগোটটা আবার কি করবে, এই ধরনের স্লাইম মোল্ড তৈরি করবে। তাহলে এই সাইকেলটা চলতেই থাকবে। স্লাইম মোল্ডের মধ্যে এই ধরনের যে অনেকগুলো নিউক্লিয়াস সহ যে দশাটা আমরা দেখলাম, এটাকে বলা হয় প্লাজমোডিয়াম। এখানে কিন্তু গুলিয়ে ফেলবে না তোমরা, যেটা মশার জন্য আমরা প্লাজমোডিয়াম প্রোটোজোয়ার কথা পড়ি, সেই প্লাজমোডিয়াম কিন্তু আলাদা। এখানে এই দশাটাকে বলা হচ্ছে প্লাজমোডিয়াম। এরা তো মৃতজীবী হয়, আগে বলেছি। আর এদের মধ্যে দেখা যায় সেলুলোজ। কোষ প্রাচীরে কেবলমাত্র সেলুলোজ থাকে, কোন রকম সিলিয়া কিন্তু এদের থাকে না। এরপরে আমরা দেখব প্রোটোজোয়া। প্রোটোজোয়ার আজকে আমরা জেনারেল ক্যারেক্টার গুলো পড়বো। এরপরে আবার যখন আমরা অ্যানিমাল কিংডম পড়বো তখন এগুলো আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। তো প্রোটোজোয়ার বৈশিষ্ট্যগুলো প্রথমে আমরা দেখে নিই। প্রোটোজোয়া এককোষী হয়, পরভোজী হয়। যেহেতু আমরা প্রোটিস্টা পড়ছি তাহলে সে তো নিশ্চয়ই এককোষী হবে, আর সাথে ইউক্যারিওটিক তো হবে। পরভোজী মানে হেটেরোট্রফিক। আর এদের কিন্তু একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে যে এদের কোন রকম কিন্তু কোষ প্রাচীর থাকে না। প্রোটোজোয়ার সাথে আমরা উন্নত প্রাণীদের কিন্তু মিল দেখতে পাই। এবার প্রাণীদের ক্ষেত্রে দেখবে যে আমরা সেল ওয়ালে উপস্থিত অনুপস্থিত অনুসারে কিন্তু পুরো জীবজগৎকে দুটো ভাগে ভাগ করেছিলাম। যাদের সেল ওয়াল ছিল মানে কোষ প্রাচীর ছিল তারা হচ্ছে প্ল্যান্টের মধ্যে পড়ছে, যারা নেই তারা হচ্ছে অ্যানিমেলের মধ্যে পড়ছে। যেহেতু প্রোটোজোয়ার মধ্যে কোন রকম সেল ওয়াল নেই, কেবলমাত্র কোষ পর্দা থাকে, তাই এদেরকে কিন্তু প্রাণীদের পূর্বপুরুষ বলা যেতে পারে, বা অ্যানসেস্টর যাকে বলে। তাহলে এদেরকে আমরা প্রাণীদের পূর্বপুরুষ বলতে পারি। আর ইউগ্লিনাস যেমন আমরা পেলিকাল দেখেছিলাম কোষ পর্দার বাইরে, এদেরও তেমন পেলিকাল থাকে। এরা স্বাদু জল, লবণাক্ত জল অথবা স্থলভূমির মধ্যেও থাকতে পারে। এবার প্রোটোজোয়ার উদাহরণ কোনগুলো, যেমন অ্যামিবা, এন্টামিবা। এরা কিন্তু বেশিরভাগ আমরা প্রোটোজোয়ার মধ্যে যাদেরকে পড়বো তারা কিন্তু বেশিরভাগই বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে। এরপর আমরা দেখে নিই যে প্রোটোজোয়াকে কিভাবে ভাগ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে প্রোটোজোয়াকে আমরা 4টে ভাগে ভাগ করেছি: অ্যামিবয়েড প্রোটোজোয়া, ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া, সিলিয়েটেড প্রোটোজোয়া আর স্পোরোজোয়ান্স। তাহলে এখানে একটা কোয়েশ্চেন যে প্রোটোজোয়াকে আমরা কিসের বেসিসে আমরা ভাগ করলাম? এদেরকে আমরা ভাগ করেছি তাদের গমনাঙ্গ কি জাতীয় রয়েছে তার উপরে, মানে এরা চলাফেরা করার জন্য কি ব্যবহার করে থাকে সেটা হিসেবে আমরা এটাকে
ভাগ করেছি। ধরো কেউ হয়তো চলাফেরার জন্য সাইকেল ব্যবহার করে, কেউ হয়তো ট্রেন ব্যবহার করে, কেউ হয়তো রকেট ব্যবহার করে, এইরকম। তো এরা চলাফেরার জন্য কি ব্যবহার করে তার বেসিসে আমরা 4টে ভাগে ভাগ করেছি। অ্যামিবাইট প্রোটোজোয়ান্স তারা ঘনপদ ব্যবহার করে। ফ্ল্যাজেলেটেড, নাম থেকে বোঝা যাচ্ছে যে এদের ফ্ল্যাজেলা থাকবে। সিলিয়েটেড, এদের সিলিয়া থাকবে। আর স্পোরোজোয়ান্সের ক্ষেত্রে একটু আলাদা, ওটা আমি পড়ার শেষে বলে দিচ্ছি। প্রথমে দেখে নিই অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। অ্যামিবয়েড প্রোটোজোয়ান্সের এক্সাম্পলটা হচ্ছে অ্যামিবা। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যামিবার ছবি। ছোটতে আমরা একটা কোয়েশ্চেন খুব পড়তাম 9-10-এ, যে অ্যামিবার গমনাঙ্গের নাম কি। অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে সিউডোপোডিয়া। মানে সিউডো কথার অর্থ হচ্ছে ফলস, পোডিয়া মানে হচ্ছে লেগ। এদের তো আর সত্যিকারের লেগ থাকে না, কিন্তু বলা হয় যে এদের ফলস লেগ থাকে। একে বাংলায় বলে ক্ষণপদ। অ্যামিবয়েড প্রোটোজোয়ান্সের উদাহরণ হচ্ছে অ্যামিবা, এন্টামিবা। এরা প্রধানত মিষ্টি জলে থাকে, আবার লবণাক্ত জলেও থাকে, কিন্তু লবণাক্ত জলে কিন্তু কম থাকে। কিছু কিছু অ্যামিবয়েড প্রোটোজোয়ান্সের বাইরে সিলিকার একটা আবরণী দেখা যায়। আচ্ছা তোমরা এখানে দেখো অ্যামিবার যে ছবিটা রয়েছে সেখানে কি কোনো ফিক্সড একটা স্ট্রাকচার আমরা বলতে পারি যেটা এইরকম দেখতে? অ্যামিবা এরকম হতে পারে, এইরকমও হতে পারে। অর্থাৎ এদের কোনো নির্দিষ্ট আকার নেই। এরা কি করে, ধরো এখানে কোনো খাবারের সন্ধান পেয়েছে, এই অ্যামিবাটা কি করবে, খাবার যেই দিকে থাকবে সেই দিকে এরকম তারই পা দুটোকে বাড়িয়ে একটা স্ট্রাকচার মতো তৈরি করবে। এরপরে কি করবে, আস্তে আস্তে সেই খাবারটাকে নিজের মধ্যে ঢুকিয়ে নেবে। মানে বাইরের যে সাইডের আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটাকে ঠিক এরকম ভাবে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে খাবারটাকে নিজের মধ্যে ঢুকিয়ে নেবে। অর্থাৎ অ্যামিবার এরকম নির্দিষ্ট আকার না থাকার জন্যই কিন্তু সে সহজে যে কোনো খাবারকে নিজের মধ্যে ইনটেক করতে পারে। আর এই যে আমরা স্ট্রাকচারটা তৈরি করেছি একেই বলছে সিউডোপোডিয়া, বাংলায় যাকে বলে ক্ষণপদ। অ্যামিবয়েড প্রোটোজোয়ার উদাহরণ হচ্ছে অ্যামিবা এবং এন্টামিবা। অ্যামিবা স্বাধীনজীবী, নিজে নিজেই থাকতে পারে। এন্টামিবা হচ্ছে পরজীবী, মানে এর বেঁচে থাকার জন্য অন্য আরেকটা জীবের প্রয়োজন, বিশেষ করে অন্য আরেকটা প্রাণীর প্রয়োজন। এটা কি করে, আমাদের শরীরে ঢুকে যায়, হয় জলের মাধ্যমে সাধারণত ঢোকে, জল হোক বা কোনো খাবারের মাধ্যমে গিয়ে কি করে, আমাদের স্টোমাক মানে পাকস্থলীর পরে থাকে ক্ষুদ্রান্ত এবং বৃহদ্রন্ত্র। ক্ষুদ্রান্তে খাবারের শোষণ হয়, বৃহদ্রন্ত্র থেকে আস্তে আস্তে অপাচ্য খাবারটা মল আকারে বেরিয়ে যেতে থাকে। ঠিক এই রকম আমরা মুখ দিয়ে খাবার খাই, এখানে একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করেছি। তো খাবার খাওয়ার পর এটা হচ্ছে আমাদের স্টোমাক, স্টোমাকে এসে খাবারটা হজম হয়, হজম হওয়ার পর কি হয়, এখানে যে এই যে পেঁচানো জায়গাটা এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। খাবার যেটা খেলাম তার থেকে ভালো জিনিসগুলো তো এবার আমাদের শরীরের মধ্যে নিতে হবে, ক্ষুদ্রান্তের মাধ্যমে আমরা খাবারটাকে শোষণ করে নিই, মানে খাবারের ভালো জিনিসটাকে। এবার যেটা পচা জিনিস বেঁচে গেল সেটা কিন্তু বৃহদ্রন্ত্রের মাধ্যমে আস্তে 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 বাইরে বেরিয়ে যাবে পায়ুর মাধ্যমে। বৃহদ্রন্ত্রের মধ্যে কি হয়, এখানে কিছু চটচটে পদার্থের এরকম লেয়ার থাকে, মিউকাস লেয়ার। এন্টামিবা যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন সে কি করে, বৃহদ্রন্ত্রের এই মিউকাস যে লেয়ার থাকে সেটাকে আস্তে আস্তে না খেয়ে ফেলে, খেয়ে পুরো লাইনিংটাকে নষ্ট করে দেয়। পুরো লাইনিংটাকে নষ্ট করে দেওয়ার পরে সে কি করে, আস্তে আস্তে বৃহদ্রন্ত্রের যে প্রাচীরটা রয়েছে সেটাকেও ড্যামেজ করতে শুরু করে। এর কারণে অনেক সময় দেখা যায় যে স্টুলের মধ্যে ব্লাড পাস হচ্ছে। মেন কি করে, যে রোগটা সৃষ্টি করে সেটা হচ্ছে
ডায়রিয়া। এই ছিল এন্টামিবা কিভাবে আমাদের মধ্যে রোগ বিস্তার করে। এবার হচ্ছে ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স। নাম শুনে বোঝা যাচ্ছে যে গমনাঙ্গ নিশ্চয়ই ফ্ল্যাজেলা থাকবে, মানে চলাফেরার জন্য এরা ফ্ল্যাজেলা ব্যবহার করে। ফ্ল্যাজেলা থাকবে। আর নিউক্লিয়াস, নিউক্লিয়াস কোনো কোনো ক্ষেত্রে দুটো থাকতে পারে। এর উদাহরণগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। কি কি? ট্রাইপ্যানোজোমা গ্যাম্বিয়েন্স। ট্রাইপ্যানোজোমা গ্যাম্বিয়েন্সটা কি করে? ঘুম রোগ তৈরি করে। মানে কারোর মধ্যে যদি এই ট্রাইপ্যানোজোমা প্রোটোজোয়াটা দেখতে পাওয়া যায় তাহলে সে সবসময় একটা টায়ার্ডনেস বা ঘুম ঘুম ভাব তার মধ্যে থাকে। ট্রাইপ্যানোজোমা ক্রুজি, যেটা চাগাস রোগ বা চাগাস ডিজিজ তৈরি করে। জিয়ার্ডিয়া ইন্টেস্টিনালিস, এটাও ডায়রিয়ার মতো পেট খারাপ ওই জাতীয় এক ধরনের রোগ তৈরি করে যেখানে মানুষের পেট খারাপ হয়। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই এসটিডি রোগ তৈরি করে। আর হচ্ছে লেশম্যানিয়া ডোনোভ্যানি, এটা কি করে? কালা জ্বর এই রোগের জন্য দায়ী। কালা জ্বরকে আবার বলা হয় ডাম ফিভার। প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু এক্সাম পার্সপেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে কি কি বললাম? ট্রাইপ্যানোজোমা গ্যাম্বিয়েন্স ঘুম রোগ, ট্রাইপ্যানোজোমা ক্রুজি চাগাস রোগ, জিয়ার্ডিয়া ইন্টেস্টিনালিস ডায়রিয়া, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এসটিডি, আর লেশম্যানিয়া ডোনোভানি কালাজ্বর বা ডাম ফিভার তৈরি করে। এবার হচ্ছে সিলিয়েটেড প্রোটোজোয়ান্স। সিলিয়েটেড প্রোটোজোয়ান্স মানে তার সিলিয়া থাকবে। প্রথমেই বলেছি যে সিলিয়া কি হয়? এরকম ছোট্ট ছোট্ট সরু চুলের মতো। যখন আমরা ফ্ল্যাজেলা পড়ছিলাম তখন দেখছিলাম যে কোনো একটা সাইড থেকে একটা হোক বা দুটো এরকম বড় লম্বা একটা দড়ির মতো কিছু একটা বেরিয়ে আছে, সেটা হচ্ছে ফ্ল্যাজেলা। এখানে প্যারামেসিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, এই ছবিটা হচ্ছে আমাদের প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম বলতে পারো, প্যারামুসিয়াম বলতে পারো, দুটোই ঠিক। প্যারামেসিয়ামের ক্ষেত্রে কি হয়? পুরো তার পরিধি জুড়ে এরকম ছোট ছোট চুলের মতো কতগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে সিলিয়া। সিলিয়া কি করে? সিলিয়া সেই মেটাক্রোনাস ছন্দ্র, মানে একসাথে এরকম ভাবে সোয়াইপ করার মতো, এরকম ভাবে যেভাবে নৌকার দাঁড় টানা হয় ঠিক সেরকম ভাবে পুরো প্রোটোজোয়াটাকে চালনা করতে বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। এদের ক্ষেত্রে এখানে একটা দেখো ছোট্ট একটা গর্তের মতো জিনিস দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় গালেট। গালেট মানে হচ্ছে মুখ, যার সাহায্যে এরা খাবারটা খায়। এতক্ষণ যে সমস্ত জিনিসগুলো পড়ছি তাদের কিন্তু আমরা নির্দিষ্ট কোনো মুখ দেখতে পাইনি। এর ক্ষেত্রে আমরা প্রথম দেখবো গালেট নামক একটা জিনিস আছে। যেমন আমাদের দুটো ঠোঁট রয়েছে, এদের রয়েছে গালেট। গালেটটা হচ্ছে এদের মুখ, এই মুখের সাহায্যে তারা কিন্তু খাবারটা খায়। তাহলে দেখো সিলিয়া থাকে, এরা হচ্ছে জলজ, প্রধানত হচ্ছে এরা স্বাদু জলে মানে মিষ্টি জলে থাকে। এদেরও পেলিকাল থাকে, এখানে স্পেলিংটা একটু ভুল আছে, পেলিকল, যেটা প্রোটিন দিয়ে তৈরি। আর নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে কিন্তু এদের দুটো, একটা হচ্ছে তোমার এখানে দেওয়া নেই, ছোট একটা নিউক্লিয়াস থাকে, আর একটা হচ্ছে বড় নিউক্লিয়াস। ছোট নিউক্লিয়াসটাকে বলা হয় মাইক্রো নিউক্লিয়াস, আর বড়টাকে বলবে ম্যাক্রো। ম্যাক্রো মানেই বড়। যেহেতু দুই ধরনের বা দুই রকমের আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তাই একে বলা হয় ডাইমরফিজম। ডাই মানে হচ্ছে দুই, আর মরফিজম মানে হচ্ছে এটা বাইরে থেকে দেখতে কেমন। যেহেতু দুই রকমের দেখতে, মানে একটা ছোট একটা বড়, সেই জন্য বলা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ডাইমরফিজম দেখা যায়। এবার দেখব এদের সংকোচনশীল গহ্বর দেখা যায়। মাঝখানে একটা এরকম গর্তের মতো বা গহ্বরের মতো জিনিস থাকে, যেটাকে বলছি আমরা সংকোচনশীল গহ্বর। যেহেতু এরা মিষ্টি জলের মধ্যে থাকে, মিষ্টি জল মানে সেখানে জলের মধ্যে নুন বা লবণের পরিমাণটা অনেকটা কম থাকে আর জল বেশি থাকে। প্যারামেসিয়ামের দেহের মধ্যে কি হচ্ছে
প্যারামেসিয়ামের দেহের মধ্যে হচ্ছে জল কম আর তুলনামূলকভাবে খনিজ লবণ বেশি। মনে রাখবে, এইভাবে যদি কিছু বোঝানো হয় তাহলে সেটাকে বেশি বোঝায়, আর তীর চিহ্ন উল্টে গেলে সেটা হচ্ছে কম। তাহলে জল কম থাকে প্যারামিশামের শরীরের মধ্যে, আর খনিজ লবণটা জল কম আর খনিজ লবণটা বেশি। আর সারাউন্ডিং যে জলটা রয়েছে মিষ্টি জল, সেখানে কি হয় যে খনিজ লবণ বা নুন যাই বলো না কেন সেটা হচ্ছে কম থাকে আর জল হচ্ছে বেশি। এই রকম কন্ডিশন যখনই থাকবে সেটাকে বলা হয় হাইপোটনিক সলিউশন। আর প্যারামিশিয়ামের দেহের মধ্যে যে কন্ডিশনটা আমরা দেখতে পেলাম, যেখানে খনিজ লবণ বেশি অথচ জল কম, তাই এটাকে আমরা বলবো হাইপারটনিক। এর ফলে কি হয়, যেহেতু বাইরে জল বেশি, হাইপোটনিক একটা দ্রবণের মধ্যে প্যারামিশিয়ামটা রয়েছে, তাই বাইরে থেকে জল প্যারামিশিয়ামের শরীরের মধ্যে বা দেহের মধ্যে প্রবেশ করতে থাকে। এবার প্রবেশ করতে থাকলে কি হবে, একসময় তো পুরো একদম বেলুনের মতো ফুলে গিয়ে সে ফেটে যাবে। তো অতিরিক্ত জলটাকে সেটা পাস করে বা কোন রকম ভাবে বাইরে বের করতে হবে। এর জন্য থাকে হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। যখনই প্যারামিশিয়াম দেখে শরীরের মধ্যে জল অনেক বেশি হয়ে গেছে, সে তো আর অন্য কোনো রকম ভাবে আর জল পাস করতে পারবে না, তার জন্য রয়েছে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। এটার মধ্যে দিয়ে জল বাইরে বেরিয়ে যায়। তাহলে সংকোচনশীল গহ্বর বা কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালের কাজ হচ্ছে এটা, অতিরিক্ত জলটাকে বাইরে বের করে দেওয়া বা জলের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা। প্যারামিশিয়ামের মধ্যে অযৌন জনন এবং যৌন জনন দুটোই দেখা যায়। অযৌন জনন কি করে হয়, এটা ধরো প্যারামিশিয়াম আছে, মাঝখান থেকে কেটে যায়, কেটে গিয়ে আবার দুটো প্যারামিশিয়াম তৈরি করে। এই ধরনের অযৌন জননকে বলা হয় অনুপ্রস্থ বিভাজন। এখানে নিশ্চয়ই আমরা দেখতে পাইনি যে গ্যামেটের কোন রকম এখানে ইনভলভমেন্ট ছিল, সেই জন্য যেখানে গ্যামেট নেই, গ্যামেটের কোন রকম ফিউশন নেই, তাই এটা হচ্ছে অযৌন জনন। যৌন জননে কি হয়, যৌন জনন হয় কনজুগেশনের মাধ্যমে। দুটো প্যারামিশিয়াম থাকে, এইভাবে যুক্ত হয়, যুক্ত হওয়ার পর এদের মধ্যে নিউক্লিয়াস ম্যাটেরিয়ালের এক্সচেঞ্জ হয়। মানে এ ওর নিউক্লিয়াসের কিছু জিনিস একে দিয়ে দেয়, এ আবার একে দিয়ে দেয়। এর মাধ্যমে কিন্তু এরা যৌন জনন কমপ্লিট করে। যৌন জননকে বলা হয় এদের ক্ষেত্রে কনজুগেশন। আরো কতগুলো সিলিয়েটেড প্রোটোজোয়ার আমরা উদাহরণ দেখে নিই। একটা তো প্যারামিশিয়াম পেয়েছি, যেখানে ম্যাক্রোনিউক্লিয়াস মাইক্রোনিউক্লিয়াস দুটোই থাকে। তাহলে কোয়েশ্চেন এরকম একটা দিতেই পারে যে ম্যাক্রোনিউক্লিয়াস মাইক্রোনিউক্লিয়াস কাদের দেখা যায়, বা কোন শ্রেণীর প্রাণীদের দেখা যায়, বা কোন রাজ্যের প্রাণীদের দেখা যায়। তাহলে বিভিন্ন রকম ভাবে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আর কি, ভর্টিসেলা, আরেকটা হচ্ছে ওপালিনা। ওপালিনার ক্ষেত্রেও দেখো অনেকগুলো নিউক্লিয়াস আছে, তাই এরাও কিন্তু সিনোসাইটিক। আর পাশ থেকে অনেক সিলিয়া আছে, যেটা ওদের গমনাঙ্গ। এরপর শেষ আমরা দেখব হচ্ছে স্পোরোজোয়ান্স। স্পোরোজোয়ান্সরা হচ্ছে পরভোজী। পরভোজী মানে হচ্ছে হেটারোট্রফিক। হেটারোট্রফিকের মধ্যেও কি এরা হচ্ছে পরজীবী। এবার পরজীবী কারা, আমরাও তো পরভোজী, কিন্তু আমরা খাবার খাওয়ার সময় কিন্তু অন্য কাউকে কোন রকম তাদের ক্ষতি করি না। এরা কি করে, এরা যখন কারো কাছ থেকে খাবারের জন্য ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাকে কিন্তু কোনো না কোনো ভাবে ক্ষতি করবে। ধরো এ নামক একটা স্পোরোজোয়া আছে, সে নিজে নিজে খাবার তৈরি করতে পারে না, বেঁচে থাকতে পারে না। সে কি করবে, অন্য আরেকটা প্রাণীর দেহে প্রবেশ করবে। প্রাণীর দেহের মধ্যে ঢুকে গেল, এটা ধরলাম এ ঢুকে গেছে এর মধ্যে। এ তখন কি করবে, বি এর থেকে পুষ্টি সংগ্রহ করবে, পুষ্টি সংগ্রহ করছে, কিন্তু উল্টে কি করছে, বি এর মধ্যে রোগ তৈরি করছে। অর্থাৎ পরজীবী তারাই হবে যেখানে আমরা দেখব দুটো জীব থাকবে, দুটো জীব কিন্তু আলাদা আলাদা রকমের হবে।
একই রকমের দুটো জীব হবে না, মানে এ স্পোরোজোয়ান বি স্পোরোজোয়ান দুটোই একই ধরনের, সেটা কিন্তু হবে না, দুটো আলাদা আলাদা স্পিসিস হতে হবে। এবার দুটো আলাদা আলাদা স্পিসিস কি করবে, একজন আরেকজনকে সাহায্য করবে কিন্তু অন্য আরেকজনের ক্ষতি করবে। মানে এ বি এর ক্ষতি করছে, মানে এখানে ক্ষতি বলতে কি রোগ তৈরি করছে, অথচ বি একে পুষ্টি যোগান দিচ্ছে, মানে সাহায্য করছে। এই ধরনের সম্পর্ক হচ্ছে পরজীবিতা। তাহলে এদের পুষ্টি পদ্ধতি হচ্ছে পরজীবী ধরনের। আমরা এতক্ষণ দেখছিলাম যে প্রত্যেকের কোনো না কোনো গমনাঙ্গ রয়েছে, কিন্তু স্পোরোজোয়ানরা মুভমেন্ট করতে পারে না, তাই এদেরকে আরেকটা আলাদা গ্রুপে ফেলা হয়েছে, যেটা হচ্ছে স্পোরোজোন্স। স্পোরোজোন্সের উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম। এটা কিন্তু তোমরা ওই স্লাইম মোল্ডের যে প্লাজমোডিয়াম স্টেজ পেয়েছিলাম তার সাথে গোলাবে না। প্লাজমোডিয়ামের আরো যে সমস্ত স্পিসিস রয়েছে, যেমন হচ্ছে ভাইভ্যাক্স ইত্যাদি। প্লাজমোডিয়াম কি করে, আমাদের ম্যালেরিয়া রোগ তৈরি করে। ম্যালেরিয়া রোগ কোন মশার জন্য হয়, সেটা হচ্ছে অ্যানোফিলিস। মশা 3 রকমের হয় আমরা জানি, একটা হচ্ছে অ্যানোফিলিস, এডিস এবং কিউলেক্স। এর মধ্যে অ্যানোফিলিস যে মশকিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করতে বা ম্যালেরিয়া রোগ ছড়ানোর জন্য দায়ী। ধরো একটা অ্যানোফিলিস মশা আছে, তার মধ্যে প্লাজমোডিয়াম এই স্পোরোজোয়ানটা আছে। সে কি করলো, সে যখন একটা সুস্থ ব্যক্তিকে আক্রমণ করবে বা কামড়াতে যাবে, তখন কি করবে, যখন সে রক্তটা খাবে, মশা তার লালার মধ্যে দিয়ে এই প্লাজমোডিয়ামটাকে বা এই স্পোরোজোয়ানটা এই সুস্থ ব্যক্তির মধ্যে দিয়ে দেবে। মানে যেই মুহূর্তে এই ইনফেক্টেড মশাটা কোনো একটা সুস্থ ব্যক্তিকে কামড়াতে আসবে, শুদ্ধ একদিক দিয়ে তো রক্ত খাবে, উল্টে তার লালার মাধ্যমে প্লাজমোডিয়ামটাকে এই সুস্থ ব্যক্তির মধ্যে ইনকর্পোরেট করে দেবে। এই সুস্থ ব্যক্তিকে যখন আবার একটা নর্মাল মশা কামড়াবে, তখন সে সুস্থ ব্যক্তির মধ্যে তো এখন প্রচুর পরিমাণে প্লাজমোডিয়াম চলে এসেছে, কারণ তারা বংশ বিস্তার করেছে। এই প্লাজমোডিয়ামটা এই নর্মাল মশার মধ্যে চলে আসবে। এবার নর্মাল মশার মধ্যে আসার পরে কি করবে, আস্তে আস্তে সে তার মসকুইটোর বা মশার লালা গ্রন্থিতে যাবে। এই মশাটা এখন তাহলে ইনফেক্টেড হয়ে গেছে। এই ইনফেক্টেড মশাটা আবার যখন কোনো সুস্থ ব্যক্তিকে কামড়াবে, তার মধ্যে কিন্তু প্লাজমোডিয়াম এই স্পোরোজোয়াটাকে ছড়িয়ে দেবে, তারও আবার তখন ম্যালেরিয়া হবে। এইভাবে কিন্তু আস্তে 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 সাইকেল চলতে থাকে। এই ক্ষেত্রে মশাকে বলা হয় ভেক্টর। আসলে কি মশার জন্য হচ্ছে, মানে মশা তো করছে, মানে রোগ বিস্তারে সাহায্য করছে, কিন্তু এই প্লাজমোডিয়ামটাই হচ্ছে মেন কারণ যার জন্য ম্যালেরিয়া হচ্ছে। মানে সব অ্যানোফিলিস মশা যদি কামড়ায় তাহলে কিন্তু তার ম্যালেরিয়া হবে না, মানে হতে পারে নাও হতে পারে। কার হবে, যে মশার মধ্যে প্লাজমোডিয়ামটা রয়েছে তারই কিন্তু ম্যালেরিয়ার হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তাই এখানে মশা হচ্ছে ভেক্টর, আর প্রধান যে পরজীবীটার জন্য আমাদের ম্যালেরিয়া হচ্ছে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। যেহেতু প্লাজমোডিয়াম তার জীবন অতিবাহিত করার জন্য দুটো জীবের ওপর নির্ভরশীল, এক হচ্ছে আমাদের এই মশা, আর দুই হচ্ছে কোনো একটা মানুষ, সুস্থ মানুষ হোক যাই হোক, সেই জন্য এই সুস্থ ব্যক্তি বা মশা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের হোস্ট। তাহলে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কে কে, এক হচ্ছে মশা, দুই হচ্ছে মানুষ। তাহলে এই ছিল আমাদের প্রোটিস্টা রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ক্লাসগুলোতে আমরা RH হোইটেকারে বাকি যে সমস্ত রাজ্যগুলো থাকলো সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই চ্যাপ্টার রিলেটেড নোটস পেতে চাও অথবা MCQ প্র্যাকটিস করতে চাও, নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে এলিট অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিও।
সেখানে তোমরা ফ্রিতে বিভিন্ন মক টেস্ট দিতে পারবে, নোট সমস্ত কিছু ডাউনলোড করতে পারবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।